আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে প্রথম ওডিআই ম্যাচটা, সেই ওডিআই ম্যাচে বাংলাদেশের প্লেইং একাদশ কি হতে পারে, বা ম্যাচে বাংলাদেশের প্ল্যান কি হতে পারে, বা খেলা যেহেতু সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজে, সো এই মাঠটা সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে, বা এখানে আগে ব্যাট করলে বেশি সুবিধা পাবে নাকি পরে ব্যাট করলে বেশি সুবিধা পাবে। সো ম্যাচের ফুল প্রিভিউ নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা সবাই জানি যে এই মুহূর্তে বাংলাদেশ টিম ওয়েস্ট ইন্ডিজে ট্যুর করছে এবং ট্যুরের যে প্রথম সিরিজটা ছিল টেস্ট সিরিজ, সেখানে কিন্তু বাংলাদেশ 1-1 ব্যবধানে সিরিজটা ড্র করে। এখন শুরু হচ্ছে বাংলাদেশের সবচাইতে পছন্দের ফেভারিট একটা ফরম্যাট, সেটা হচ্ছে ওডিআই ফরম্যাট। এবং বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ওডিআই হেড টু হেড যে রেকর্ডটা, সেটা যদি আপনি একবার চোখ বলান, তাহলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ওডিআইতে হেড টু হেড পজিশন, সেখানে বাংলাদেশ 21 বার জিতেছে এবং ওয়েস্ট ইন্ডিজ 21 বার জিতেছে। কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং একটা নিউজ সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন পর্যন্ত সর্বশেষ 12টা ম্যাচের মধ্যে 12টা ম্যাচে কিন্তু বাংলাদেশ জিতেছে, এবং সেটা দেশে হোক বা বিদেশে হোক, অর্থাৎ সেটা হোমে হোক বা অ্যাওয়াইতে হোক, সবগুলো জায়গায় কিন্তু বাংলাদেশ লাস্ট 12 ম্যাচের মধ্যে একটা ম্যাচও হারেনি। এবং খুবই মজার একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ অন্য যতগুলো দেশ আছে সবগুলো দেশের সাথে তারা যদি খারাপও খেলে, বাট ওয়েস্ট ইন্ডিজকে পেলে কেন জানি তারা অনেক বেশি জ্বলে ওঠে। সেটা আপনি যেখানেই বলেন, সেটা বাংলাদেশের মিরপুরের মাঠ বলেন, চট্টগ্রামের মাঠ বলেন, বা সেটা ওয়েস্ট ইন্ডিজের গায়না বলেন, বা সেন্ট কিটস বলেন, বা বারবাডোস বলেন, যে কোনো জায়গাতেই বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজকে পায় তখন বাংলাদেশের মধ্যে যেন অন্যরকম একটা স্পিরিট কাজ করে এবং বাংলাদেশ কেন জানি ম্যাচগুলো জিতে যায়। এবং সেটার প্রমাণ হচ্ছে বাংলাদেশ সর্বশেষ যে 12 বার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে, অর্থাৎ সর্বশেষ বাংলাদেশ হেরেছিল 2018 সালে। এরপরে গত 6 বছরে বাংলাদেশ ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ম্যাচে কিন্তু তারা হারেনি এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা জিতেছে। এবং এই যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচটা এবং প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশের প্লেইং একাদশটা কি হতে পারে, এটা নিয়ে যদি আপনাদেরকে আমি সামান্য একটু ধারণা দিই, তাহলে দেখেন এই সিরিজটাতে অনেক নিয়মিত একাদশের যে প্লেয়ারগুলো তারা কিন্তু নেই। যেমন বাংলাদেশ ওডিআই দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি নেই ইনজুরির কারণে। তাহিদ হৃদয়, তিনি নেই ইনজুরির কারণে। তারপর হচ্ছে মুশফিকুর রহিম, তিনিও নেই ইনজুরির কারণে। সো নিয়মিত একাদশের 3জন প্লেয়ার না থাকায় এখানে কিন্তু অনেক ধরনের রদবদল আসতে যাচ্ছে, এবং সেটা ওপেনিং পজিশন থেকে শুরু করে একদম 8 নম্বর পজিশন পর্যন্ত কিন্তু সেই পরিবর্তনটা হয়তো হতে পারে। যেমনটা আমরা শুনতে পাচ্ছি যে ওপেনিং এ আমরা সব সময়ের জন্য দেখে আসছি যে গত কয়েকটা বছরে তানজিদ হাসান তামিম অথবা লিটন কুমার দাস অথবা নাজমুল হোসেন শান্ত বা তানজিদ হাসান তামিম বা লিটন কুমার দাস বা সৌম্য সরকার, এই যে কয়েকজনের মধ্যে কিন্তু সেটা ঘুরফির করছিল। বাট সেখান থেকে হয়তো বাংলাদেশ টিমটা বের হয়ে আসতে যাচ্ছে এবং নতুন একটা ওপেনিং জুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং হয়তো দেখতে পাবো, এখনো শিওর না। বাট আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে ওপেনিং জুটিতে আমরা খুব সম্ভবত পারভেজ হোসেন ইমনকে আজকে ওডিআইতে ডেবিউ করানো হবে এবং তার সঙ্গী হিসেবে তানজিদ হাসান তামিমকে হয়তো ওপেনিং পজিশনে দেখা যেতে পারে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি এখন পর্যন্ত। এবং অন্য যথারীতি আমরা সম্ভবত লিটন কুমার দাসকে দেখতে পারি, অথবা ওপেনিং পজিশনে কিন্তু আরেকটা জায়গা নিয়ে একটু হলেও দ্বিমত আপনাদের হয়তো থাকতে পারে যে সৌম্য সরকার যেহেতু রিসেন্টলি অনেক ভালো ফর্মে আছে বা ওডিআইতে তিনি খুব ভালো খেলতেছে, সো তাকে কেন একাদশ থেকে ড্রপ করানো হবে। সো আপনাদের এখানে বলে রাখি, বাংলাদেশ টিম কিন্তু আমি জাস্ট বলছি যে প্রভাবল একাদশ যেটা বলে, তো এখানে বাংলাদেশের ওপেনিং পজিশনে খুব সম্ভবত সেখানে হয়তো তানজিদ হাসান তামিম বা পারভেজ হোসেন ইমন এই জুটিকে দেখা যেতে পারে। কিন্তু এখানে পারভেজ হোসেন ইমনের যদি আজকে অভিষেক না হয়, সেক্ষেত্রে হয়তো আমরা খুব সম্ভবত সৌম্যকে দেখতে পারবো যে ওপেনিং করতে, অথবা লিটনকে ওপেনিং করতে, সৌম্যকে অন ডাউনে খেলতে। সো এই যে 3টা পজিশন, 1, 2, 3 নম্বর পজিশন, এখানে কিন্তু তানজিদ হাসান তামিম তিনি ফিক্সড ওপেনিং পজিশনে, এবং তার ওপেনিং সঙ্গী সৌম্য সরকার হবেন নাকি পারভেজ হোসেন ইমন হবেন নাকি লিটন কুমার দাস হবেন, সেটা নিয়ে কিন্তু এখন বড় প্রশ্ন। সেটা কিন্তু আফটার টস সেটা কিন্তু বোঝা যাবে। সো এরপরে 4 নম্বর পজিশনে যথারীতি গত লাস্ট সিরিজে বাংলাদেশের লাস্ট সিরিজ ছিল হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে, সেই সিরিজে কিন্তু 4 নম্বর পজিশনে খেলেছে মেহেদী হাসান মিরাজ, এবং মেহেদী হাসান মিরাজ যেহেতু এই সিরিজে ওডিআই টিমের ক্যাপ্টেন, সো তিনি 4 নম্বরে খেলবেন। এবং যথারীতি আমরা 5 নম্বরে দেখতে পাবো খুব সম্ভবত সেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে, যেহেতু মুশফিকুর রহিম নেই, মাহমুদুল্লাহ রিয়াদের একটু প্রমোশন হবে। সো 5 নম্বরে আমরা খুব সম্ভবত মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে পাবো, এবং সেই সাথে 6 নম্বরে জাকের আলী অনেক, তিনি ফিক্সড। বাট প্রবলেম হচ্ছে 7 এবং 8 নম্বর পজিশনে আমরা আসলে কাকে দেখতে পাবো। এখানে যদি নাসিম আহমেদকে বিবেচনা করে, তাহলে হয়তো নাসিম আহমেদকে 8 নম্বর পজিশনে অথবা 7 নম্বর পজিশনে রিশাদ হোসেনকেও ট্রাই করা যেতে পারে। কিন্তু বাংলাদেশ যেহেতু আবার অনেকগুলো ব্যাটসম্যান নিয়ে খেলার একটা ট্রেডিশন সবসময় তারা রাখে, যে তাদের ব্যাটিং লেন্থটা যেন অনেক লম্বা হয়,
অনেক দূর পর্যন্ত তাদের ব্যাটিং যেন থাকে, এটা কিন্তু অনেক সময় করতে পারে। সো 7 নম্বর পজিশনে খুব সম্ভবত আফিফকেও দেখা যেতে পারে, অথবা নাসুমকে দেখা যেতে পারে, অথবা 8 নম্বর পজিশনে নাসুম থাকলো, 7 নম্বর পজিশনে অন্য কোনো প্লেয়ারকে সেইখানে ট্রাই করানো হলো, অথবা আফিফ অথবা নাসুমের মধ্যে যে কোনো একজন 7 নম্বরে খেলবে এবং 8 নম্বরে খুব সম্ভবত রিশাদকে দেখা যাবে। যথারীতি তারপরের যে অবস্থান সেখানে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা, এই তিনজন পেস বোলার কিন্তু বাংলাদেশের প্লেইং একাদশে খেলবেন। এটা কিন্তু এখন পর্যন্ত ফিক্সড, এবং বাংলাদেশের যে পেস লাইন আপ সেখানে শরীফুলকে এই ম্যাচে রেস্টে রাখা হবে। শরীফুলের জায়গায় নাহিদ রানা এবং হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ, এই তিনজন কিন্তু পেস লাইন অ্যাটাকটা সামলাবেন। সাথে সৌম্য সরকারকে চাইলে কিন্তু ক্যাপ্টেন ইউজ করতে পারবে, এবং সেই সাথে স্পিন ডিপার্টমেন্টটা যেটা, সেখানে হয়তো যদি রিশাদকে খেলানো হয় তাহলে হয়তো নাসুমকে নাও খেলাতে পারে, বা যদি নাসুমকে খেলানো হয় তাহলে কিন্তু রিশাদকে নাও খেলাতে পারে। সেই জায়গায় হয়তো আফিফ হোসেন ধ্রুব তার কপালটা কিন্তু খুলতে পারে, যেহেতু নিচের দিকে আমাদের তাহিদ হৃদয় নেই। তাহিদ হৃদয়ের জায়গাটা এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপচার করে রেখেছেন। সো যদি তাহিদ হৃদয় থাকতো তাহলে কিন্তু প্রত্যেকজনের পজিশন কিন্তু এক ধাপ করে নিচে নেমে আসতো, এবং মাহমুদুল্লাহ 6 নম্বরে, 7 নম্বরে জাকের আলী এবং 8 নম্বর পজিশনে হয়তো রিশাদ, আফিফ বা যে কোনো কাউকে ট্রাই করানো হতো, বাট যেহেতু তাহিদ হৃদয় নেই, সো এই হচ্ছে বাংলাদেশের প্লেইং একাদশ। এবং আমি যদি এক নজরে আরো একবার বলি আপনাদেরকে, ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম, তার ওপেনিং পার্টনারশিপ হিসেবে হয়তো দেখা যেতে পারে সৌম্য সরকার অথবা পারভেজ হোসেন ইমনকে অথবা লিটন কুমার দাসকে, এবং 3 নম্বর পজিশনে কিন্তু যথারীতি লিটন কুমার দাস অথবা সৌম্য সরকারের যে কোনো একজনকে দেখা যেতে পারে, এবং 4 নম্বর পজিশনে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, 5 নম্বর পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদ এবং 6 নম্বর পজিশনে জাকের আলী, এবং 7 নম্বর পজিশনটা নিয়ে কিন্তু একটু হলেও এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আফিফ খেলবে নাকি নাসুম খেলবে, এবং 8 নম্বর পজিশনে খুব সম্ভবত আমরা রিশাদকে দেখতে পারি। এবং তারপরের অবস্থান তো আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তানজিম হাসান সাকিব কোথায়? সাকিব মূলত এই মুহূর্তে তিনি বাংলাদেশের অনুশীলন ক্যাম্পে আছে, কিন্তু তিনি গতকালকে একটু হালকা চোট পেয়েছেন। সো তার চোট যদি গুরুতর না হয়, বা তাকে যদি প্লেইং কম্বিনেশনের কারণে তাকে যদি মাঠের বাইরে দেখতে পারি, সেটাতেও কিন্তু আমরা কেউ অবাক হব না। সো বাংলাদেশের যে প্লেইং একাদশ বা প্রভাবল একাদশ, সেটা কিন্তু এটা ছিল। এবং যে মাঠে খেলাটা হচ্ছে, সেন্ট কিটসের যে মাঠটাতে খেলা হবে, সেই মাঠে মূলত যারা আগে টস করে আগে ব্যাট করে, অর্থাৎ টস জিতে যারা আগে ব্যাট করে, তাদের জন্য কিন্তু অনেক বড় একটা বেনিফিট সেখানে আছে। কারণ এই মাঠে ফার্স্ট ব্যাটিং করে সেখানকার অ্যাভারেজ প্রায় 280, অর্থাৎ 280 রান কিন্তু ফার্স্ট ইনিংসে ব্যাট করে, এবং সেকেন্ড ইনিংসে ব্যাট করলে সেটা কিন্তু 210 বা 12 এইরকম হয়ে যায়। এবং এই মাঠে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে তার উপরে একটা পার্সেন্টেজ যদি করি, তাহলে প্রায় 70 থেকে 80% ম্যাচ যারা আগে, মানে টস জিতে যারা আগে ব্যাট করেছে, তারা কিন্তু ম্যাচগুলো জিতেছে, এবং বাকি ম্যাচগুলো কিন্তু হয়তো কিছু ম্যাচ পরিত্যক্ত হয়েছে, অথবা কিছু ম্যাচ কিন্তু যারা সেকেন্ড ব্যাট করছে তারা কিন্তু ম্যাচগুলো জিতেছে। সো এই মাঠে কিন্তু খেলতে গেলে আপনাকে টসটা অনেক বড় ফাইটাল হিসেবে নিতে হবে, এবং যারা টস জিতবে তারা কিন্তু সবাই চাইবে আগে ব্যাট করতে। এবং বাংলাদেশেরও ক্লিয়ার একটা পরিকল্পনা আছে যে যদি বাংলাদেশ টসে জেতে তাহলে কিন্তু তারা ওপেনিংয়ে তারা কিন্তু আগে ব্যাট করবে, এবং বড় ধরনের একটা স্কোর কিন্তু তারা দাঁড় করাতে পারবে, কারণ এই মাঠটি কিন্তু অনেক ছোট এবং এই মাঠে প্রচুর রান হয়। সো টস জিতলে অবভিয়াসলি সেটা আগে ব্যাট করাটাই বাংলাদেশের জন্য ভালো হবে, এবং বাংলাদেশ চাইবে যে সিরিজের প্রথম ম্যাচটা যেন জয় দিয়ে তাদের শুরু হয়। সো এই হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচ নিয়ে প্রিভিউ। সো আপনাদের যদি কোনো মতামত থাকে অবভিয়াসলি আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।